বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা একেবারে করুণ। বিভিন্ন দেশের দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং বলছে আমাদের টাকা দাও, আমাদের ঋণ দাও, আর ঋণ না পেলে আমরা আর বাঁচব না। একেবারে বাস্তব কথা। ইতিমধ্যেই তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, তাদের কাছে বর্তমান সময় বাংলাদেশ গিয়েছে এবং বলছে আমাদের ধার দাও। সাধারণত কোনো দেশ শখের বসে আইএমএফ এর দরজায় যায় না, তখনই যায় যখন বৈদেশিক মুদ্রায় তাদের টান পড়ে। যাদের বৈদেশিক রিজার্ভের টান পড়ে গিয়েছে সেই সমস্ত দেশ বাজারে ডলার সংকট যে তৈরি হয়ে গিয়েছে সেইটা কমানোর জন্য আইএমএফ এর কাছে যায়। এই ক্ষেত্রেও সেটাই হয়েছে এবং এটা যথেষ্ট কঠিন ব্যাপার। যেভাবে পাকিস্তান প্রতি বছর প্রতিনিয়ত আইএমএফ এর দরজায় ঘুরে বেড়ায় ভিক্ষার জন্য, ধারের জন্য, পাকিস্তানের মতন একই অবস্থা হয়ে গিয়েছে বাংলাদেশ। বলে না, সঙ্গ দোষে সব কিছু যায়, এটাও তাই হয়েছে। 2023 সাল অনেকের মনে আছে, সেই সময় তৎকালীন সরকার $4.7 বিলিয়ন ঋণ চুক্তি করেছিল। আর 2024 যে রাজনৈতিক প্রেক্ষাপট বদল সবাই জানেন, সেই সময় অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছিল $800 মিলিয়ন। এটা বাড়িয়েছিল, কিন্তু সেই কিস্তির টাকা এখনো পর্যন্ত বাংলাদেশ পায়নি, টাকা আটকে রয়েছে। আবার তারা নতুন ঋণের জন্য হাত পাচ্ছে। বুঝুন ব্যাপারটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে। গল্পটা যতটা সহজ করে বলছি তত সহজ নয়, এটা কিন্তু যথেষ্ট জটিল অঙ্ক বাংলাদেশের জন্য। আইএমএফ এর যে ষষ্ঠ কিস্তির টাকা, সেই টাকা পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। জুন মাসের মধ্যে $1.3 বিলিয়ন ছাড়ার কথা ছিল। ওয়াশিংটনে গিয়েছিলেন সেখানকার অর্থমন্ত্রী, ফিরে এসেছিলেন, কিন্তু ডলার এসে তাদের অ্যাকাউন্টে পৌঁছয়নি। এর মধ্যে আবার নতুন খবর, বাংলাদেশ আরো $2 বিলিয়ন চাইছে ঋণ। এখানে থেমে থাকেনি, বিশ্ব ব্যাংকের কাছেও আবার $1 বিলিয়ন আবদার করে বসে আছে। মানে সব মিলিয়ে $3 বিলিয়ন। আগের কিস্তির টাকা ঝুলছে, আর তার মধ্যে আবার নতুন ঋণের জন্য আবদার তারা রাখছে। এর পেছনে বড় কারণ যেটা, সেটা হচ্ছে জ্বালানি সংকট। ইরান, ইসরায়েল, আমেরিকার যে উত্তেজনা, বৈষয়িক যে অস্থিরতা, তার কারণে চরমভাবে জ্বালানি সংকট গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশকে অতিরিক্ত প্রায় $3 বিলিয়ন শুধু এই খাতেই খরচা করতে হচ্ছে। সরকার চাইছে না যে তাদের যে রিজার্ভ রয়েছে সেটাকে শূন্য করে দিতে, আর সেই কারণেই ঋণ টিন নিয়ে কোনোভাবে দিনটিকে শেষ করতে চাইছে তারা। এত সহজ তো হবে না। আইএমএফ এর ঋণ মানে মনে রাখতে হবে যে শুধু ডলার অ্যাকাউন্টের ভেতরে ঢোকা নয়, আইএমএফ এর ঋণ মানে কড়া শর্ত। আর সেই কড়া শর্ত এমনভাবে বাংলাদেশকে আস্তে পিষ্টে বাঁধবে যে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস পড়ার মতন অবস্থায়। শুনবেন, আইএমএফ এর ঠিক কি কি শর্ত থাকবে। প্রথম যে শর্ত থাকবে সেটা হচ্ছে ভর্তুকি কমাও, কারণ এরা চাইবে যে কোনোভাবেই যেন ভর্তুকি দেওয়া না হয়, ভর্তুকিকে কমাতে হবে। সরকার যেমন তেমন প্রকারে ভর্তুকি দিয়ে দিচ্ছে সব ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে, যাতে সাধারণ মানুষ একটু নিঃশ্বাস পায়, সেটা করা যাবে না। আর একই সঙ্গে করের জাল বাড়াও, অর্থাৎ সরকারি বিভিন্ন খাতে কর বাড়াতে হবে। কর বাড়ালে পরেই আস্তে আস্তে সরকারের খাত পরিপূর্ণ হবে। কর বাড়ালে কাদের কষ্ট? সাধারণ মানুষের কষ্ট। জল কিনতে কর দিতে হবে, পড়াশোনা করতে কর দিতে হবে, ঔষধপত্র কিনতে কর দিতে হবে। গোটা বাংলাদেশের পরিস্থিতি এখন ঠিক এই রকম। বাড়ি বানাতে গেলেও কর দিতে হবে। একইভাবে ব্যাংকিং খাতে সংস্কার আনা, ব্যাংকিং খাতে সংস্কার আনা মানে বেশি সুদ শেষ, বেশি সুদ তারা আর দেবে না। যে টাকা আপনি গচ্ছিত রাখবেন, মানে বাংলাদেশিদের কথা বলছি, তাদের সুদের হার একেবারে তলানিতে পৌঁছবে, বেশি সুদ দেবে না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে হবে। অর্থাৎ বাজার যেভাবে রিয়্যাক্ট করবে, ডলারকেও সেইভাবেই রিয়্যাক্ট করতে হবে। আর এর ফলে গোটা বাংলাদেশ জুড়ে এক চরম অবস্থা তৈরি হতে চলেছে।
আর এই মুশকিল সমাধানের পথ কি সেটা বাংলাদেশিরা জানে না। বাংলাদেশকে চালাতে গেলে ঋণের বোঝার মধ্যে দাঁড়িয়েই চালাতে হবে। আর এই ক্ষেত্রে বাংলাদেশি কৃষক তারা পড়ে যাবে সমস্যায়, ক্ষুদ্র যে সমস্ত উদ্যোক্তারা রয়েছে তারা পড়ে যাবে সমস্যায়, কারণ এদের কাছে তো আর কিছু থাকবে না, সব কিছু বেড়ে যাবে। যেমন বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে, খাবারের দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, আলু পেঁয়াজ পটল কিচ্ছু বাদ যাবে না, সব বাড়বে। আর তার ফলে বাংলাদেশি কৃষির যে খরচ সেটা সর্বাধিক হারে বেড়ে যাবে। পরিস্থিতি বুঝতে পারছেন তো? আইএমএফ এর কাছে টাকা নেওয়া মানে মানুষের করের বোঝা, আর সেই বোঝা সামলানো যথেষ্ট কষ্টকর ব্যাপার। এত কিছুর মধ্যেও ভারতবর্ষ বাংলাদেশকে লাইন অফ ক্রেডিট দিচ্ছে, বুঝতে পারছেন? এলওসি যাকে আমরা বলি, এটা ঋণ, কিন্তু এই ঋণের সুদের হার শুনলে পরে আপনি চমকে যাবেন। কত পার্সেন্ট জানেন? মাত্র 1%। ওই নেওয়ার থেকে না নেওয়ার মতনই, এবং দীর্ঘ সময় ধরে সে পরিশোধ করতে পারবে। মোট ঋণের পরিমাণ শুনবেন, এই পর্যন্ত ভারত বাংলাদেশকে 3টি ভিন্ন চুক্তির মাধ্যমে প্রায় 8 বিলিয়ন মার্কিন ডলার মানে 95,000 কোটি টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। কম কথা? তার মানে 95,000 কোটি টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে ভারতবর্ষ। সবে এই টাকা যে পকেটে ঢুকিয়ে দেবে, দেদার খরচা করবে, এগুলো চলবে না। মূলত বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে এই টাকা খরচা করতে হবে, যেমন রেল নির্মাণ প্রকল্প, বন্দর উন্নয়ন, বাস ট্রেনের জন্য ট্র্যাক তৈরি করা, বিদ্যুতের খাতের জন্য উদাহরণস্বরূপ রূপপুর পারমাণবিক কেন্দ্র, সেখানে ভারতের ইনভেস্ট রয়েছে। একই সঙ্গে ভারতবর্ষ অনুদানও দিয়ে থাকে, মানে ঋণ নয় অনুদান, সেই টাকা ভারতবর্ষ ফিরিয়ে নেয় না, সেটার পরিমাণ কম নয়। ভারতবর্ষ প্রতি বছর বাজেটে বরাদ্দ করে, যেমন 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষ বাংলাদেশের জন্য প্রায় 120 কোটি রুপি অনুদান দিয়েছে, যে ভাই তোমরা নাও। এবং এই টাকাগুলোতে তারা স্থানীয় যে স্কুল নির্মাণ এগুলো করবে, কমিউনিটি ক্লিনিক করবে, এবং বিভিন্ন রকম মানুষের উপকারের কাজকর্ম করবে। হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ভারতবর্ষ সরাসরি অনুদান দেবে। একইভাবে ভারতবর্ষ বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে, জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে, সরাসরি ভর্তুকিগুলো না ঢুকলেও এগুলোতে ভর্তুকি পায়। ভারতবর্ষ বাংলাদেশকে এই মুহূর্তে প্রায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে, তার মধ্যে বেশ ছাড়ও দেয়। তেলের জন্য যদি বলি সেই ক্ষেত্রে বাংলাদেশকে দেয়। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত অত্যন্ত সুলভে ডিজেল পাঠাচ্ছে, যাতে বাংলাদেশের কৃষি খাত, শিল্প খাত বেঁচে থাকে। একই সঙ্গে সীমান্ত বাণিজ্য শুল্ক সুবিধা চরম হালে ভারতবর্ষ দেয়। ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সব থেকে বলা যেতে পারে সুবিধে দেয় বাংলাদেশকে, যাতে তারা বাণিজ্য করতে পারে। অথচ এই বাংলাদেশকে একবার ভেবে দেখুন কিভাবে ভারতকে নিচু চোখে দেখায়। যারা এই কথাগুলো বলে, যাদের মুখে ভারত বিদ্বেষ, তারা বিষয়গুলো জানে না, কি জেনেও এই ধরনের কথা বলে, এটা আমার জানা নেই। আপনাদের ঠিক কি মনে হয় বলুন তো? আদতেও বাংলাদেশকে কি আর্থিক সাহায্য দেওয়া উচিত? আমার তো মনে হয় ভারতের তরফ থেকে দেওয়া উচিত নয়। আইএমএফ তারা এবার ঠিক কি কাণ্ড ঘটাবে বাংলাদেশের সঙ্গে, কি মনে হয় আপনাদের? পাকিস্তানের মতন আর্থিক অবস্থা কি বাংলাদেশেরও হতে চলেছে? অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।